নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। টি-20 বিশ্বকাপের আসরে মুখোমুখি ভারত পাকিস্তান। আর এবার ভারত পাক মহাকরণের টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল ওয়েবসাইট। আগামী মাসে 14 তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা। খেলা হবে সুইস মডেলে। ফেডারেশনের অনুরোধ মেনে সংক্ষিপ্ত ফরম্যাটের আইএসএল কে স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। আদৌ আমেরিকায় গিয়ে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে তো? নেইমাররা নিজেরাও খেলতে যাওয়ার অনুমতি পাবেন তো? উত্তর খুঁজছেন ব্রাজিল সহ 75 দেশের ফুটবল প্রেমীরা। জনসমক্ষে প্রাক্তন স্বামীকে বেকার বলে তোপ মেরি কমের। অলিম্পিক পদজয়ীর এহেন আচরণে ক্ষিপ্ত মনোজ তিওয়ারি। মেরির মন্তব্য নিয়ে নেট দুনিয়াতেও চলছে তোলপাড়। আর মাত্র এক মাস টি-20 বিশ্বকাপের আসরে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চলেছে, কারণ কার্যত জলের দরে ফলের রস পাচ্ছেন তারা। নামমাত্র মূল্যে ভারত এবং পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আর এবার ভারত পাক মহারণের টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল ওয়েবসাইট। আর মাত্র এক মাস টি-20 বিশ্বকাপের আসরে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ। তবে এই ম্যাচ ঘিরে দর্শকদের পোয়াবারও। নামমাত্র মূল্যে ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা, যার ফলে নিমেষে শেষ হয়ে গিয়েছিল প্রথম পর্বের টিকিটও। আর এবার ভারত পাক মহারণের টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল ওয়েবসাইট। আগামী 15 ফেব্রুয়ারি ভারত পাক মহারণ। সেই ম্যাচের টিকিটের মূল্য শ্রীলঙ্কার মুদ্রায় মাত্র 1500, ভারতীয় মুদ্রায় মাত্র 439 টাকা। বিশ্বকাপের ইতিহাসে এখনো এত কম দাম ধার্য করা হয়নি কখনো। প্রথম পর্বের টিকিট নিয়ে এমনিতেই কারাকারি পড়ে গিয়েছিল। দ্বিতীয় পর্বের টিকিট নিয়েও যে কারাকারি পড়বে তাও নেমেও ছিল। বাস্তবে দেখা গেল সেই একই চিত্র। টিকিট বিক্রি শুরু হতেই যেভাবে দর্শকদের ট্রাফিক জ্যাম হলো ওয়েবসাইটে, তাতে কয়েক মিনিটের মধ্যেই তা ক্র্যাশ করল। মনে করা হচ্ছে দর্শকদের চাপ সামলাতে না পেরে এই বিপত্তি। পিটিআই সূত্রে জানা গিয়েছে, টিকিট বুকিং এ সমস্যা হচ্ছে বলে অনেকেই টিকিট বিক্রির ওয়েবসাইট সংস্থাকে অভিযোগ করেছেন। পেমেন্টের সময় বহুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তাদের অভিযোগ, প্ল্যাটফর্মের সার্ভার এত ট্রাফিক আশা করেনি। তবে কত সমর্থক টিকিট কাটার জন্য একসঙ্গে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছিলেন তা অবশ্য জানা যায়নি। উল্লেখ্য, এর চেয়ে কম মূল্যে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট আর কোনো দিনও টিকিট বিক্রি হয়নি বলেই দাবি করা হচ্ছে। কেন এমন পদক্ষেপ? আইসিসি সিইও সংযোগ গুপ্ত বলেছিলেন, যাতে টিকিট কেটে খেলা দেখতে পারে সকলে, আমরা সেটা নিশ্চিত করতে চেয়েছি। ক্রিকেটের এই উৎসবে আমরা যত বেশি সম্ভব মানুষকে শামিল করতে মুখিয়ে রয়েছি। আমরা চাই দূর থেকে না দেখে সবাই যেন মাঠে আসার সুযোগ পান। এমনিতেই ভারত পাক মহারণের টিকিটের চাহিদা চূড়ান্ত থাকে, তার উপর এত সস্তা টিকিট। সেই কারণেই দর্শকদের চাপ সামলাতে না পেরে ক্র্যাশ করল টিকিট ওয়েবসাইট। অবশ্য সমর্থকদের চিন্তার কোনো কারণ নেই, পরে আরও টিকিট ছাড়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। বিদায় চিন্নাস্বামী। এবার রোহিতের ঘরের মাঠে আইপিএল খেলবে বিরাটের আরসিবি। সূত্রের খবর, নতুন হোম ভেন্যু হিসেবে দুটি স্টেডিয়ামের নাম কম বেশি চূড়ান্ত করে ফেলেছে আরসিবি। অভিশপ্ত চিন্নাস্বামীতে আর নয়। আগামী মৌসুমে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে অন্য মাঠে হোম ম্যাচ খেলবে সেটা এক প্রকার নিশ্চিত। সূত্রের খবর, নতুন হোম ভেন্যু হিসেবে দুটি স্টেডিয়ামের নাম কম বেশি চূড়ান্ত করে ফেলেছে আরসিবি। আর তাতে চমকও রয়েছে। কর্ণাটক সরকার ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে ছাড়পত্র দিয়ে দিয়েছে। কর্ণাটক ক্রিকেট সংস্থাও আইপিএল এর ম্যাচ চিন্নাস্বামীতে করাতে চায়, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ওই অভিশপ্ত স্টেডিয়ামে ফিরতে চাইছে না।
আরসিবি মোটামুটিভাবেই ঠিক করে ফেলেছে আগামী মরশুমে আর চিন্নাস্বামীতে তারা খেলবেন না। গত বছর বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বিপাকে চিন্নাস্বামী। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু ঘটে। চিন্নাস্বামীর উপর অঘোষিত নিষেধাজ্ঞাও জারি হয়। গত আইপিএলের পর থেকে আর কোনো ম্যাচ আয়োজিত হয়নি এই স্টেডিয়ামে। যদিও সদ্য কর্ণাটক সরকার চিন্নাস্বামীতে খেলার ছাড়পত্র দিয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জোর গলায় বলে দিয়েছেন, আইপিএলের ম্যাচ কোথাও সরবে না। বেঙ্গালুরুবাসীকে তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে হবে না। কিন্তু আরসিবি কর্তৃপক্ষ ঠিক করে ফেলেছে, চিন্নাস্বামীতে আর খেলা নয়। গত বছরের ওই পদপিষ্টের ঘটনার পর কর্ণাটক জুড়ে ব্যাপক বদনাম হয়েছে ফ্র্যাঞ্চাইজির। তাছাড়া যেভাবে কর্ণাটক সরকার পুরো ঘটনার দায় ফ্র্যাঞ্চাইজির উপর ঠেলেছে, তাতেও ক্ষুব্ধ বিরাটের দলের কর্তারা। তাই ঠিক হয়েছে আগামী মরশুমে খেলা হবে নতুন স্টেডিয়ামে। সেই স্টেডিয়াম হিসেবে তারা বেছে নিয়েছে দুটি ভেন্যু। সূত্রের দাবি, আগামী মরশুমের হোম ম্যাচ হিসেবে ছত্তিশগড়ের রায়পুরে বীর নারায়ণ সিং স্টেডিয়াম এবং নভি মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামকে বেছে নিয়েছে আরসিবি। প্রাথমিকভাবে পুনেকে হোম ম্যাচ হিসেবে ঘোষণা যায় কিনা ভাবছিল বেঙ্গালুরুর দলটি, কিন্তু ওই মাঠে এবার খেলবে রাজস্থান। সেই কারণেই আরসিবি ছত্তিশগড় ও নভি মুম্বাইয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। রায়পুরের স্টেডিয়ামের সুযোগ সুবিধা পছন্দ হয়েছে আরসিবি কর্তাদের। এই স্টেডিয়ামটিতেই ইদানিং বিভিন্ন অবসরপ্রাপ্ত লিগের খেলাও হচ্ছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল আরসিবির ঘরের মাঠ হিসেবে নভি মুম্বাইকে বেছে নেওয়া হয়েছে। ওই স্টেডিয়ামটি ভারতীয় ক্রিকেটের আর এক মহাতারকা রোহিত শর্মার বাড়ির খুবই কাছে। রোহিতের বেড়ে ওঠার নেপথ্যে ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামের বড় ভূমিকা রয়েছে। এখনও এই স্টেডিয়ামে অনুশীলন করেন হিটম্যান। সেদিক থেকে দেখতে গেলে ওটা তার হোম স্টেডিয়াম। আইপিএলে সেখানেই খেলবে আরসিবি। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বকাপের আগে ধাক্কা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 দল থেকেও ছিটকে গেলেন সুন্দর। সামনেই টি-20 বিশ্বকাপ, তার আগে তারকা অলরাউন্ডারের চোট নিঃসন্দেহে চিন্তায় রাখবে ভারতীয় দলকে। জোর ধাক্কা টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আগেই ছিটকে গিয়েছিলেন। এবার টি-20 সিরিজ থেকেও ছিটকে যেতে হলো ওয়াশিংটন সুন্দরকে। সামনেই টি-20 বিশ্বকাপ, তার আগে তারকা অলরাউন্ডারের চোট নিঃসন্দেহেই চিন্তায় রাখবে ভারতীয় দলকে। রবিবার বড়োদায় কোটাম্বি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন ভারতীয় ওয়াশিংটন সুন্দর। পঞ্চম ওভারে বল করার সময় আচমকায় পিঠে টান লাগে তার। ব্যথা এতটাই তীব্র ছিল যে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, এমনকি পিঠ চেপে ধরে ঝুঁকেও পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সাপোর্ট স্টাফ। নিউজিল্যান্ড ইনিংসের 20তম ওভারের পর সুন্দরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। তার জায়গায় নামেন পরিবর্তিত ফিল্ডার। বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে, সাইড স্টেনের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5টি টি-20 ম্যাচ খেলতে পারবে না সুন্দর। 21শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে টি-20 সিরিজ, অর্থাৎ প্রথম ম্যাচ মাত্র 6 দিন পর। এত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন না ভারতীয় অলরাউন্ডার। তার জায়গায় কাকে নেওয়া হবে তা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি। তবে শাহবাজ আহমেদ, ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণইরা তালিকায় রয়েছেন। উল্লেখ্য, কাঁধে চোট পেয়ে 2022 সালে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন সুন্দর। তার জায়গায় প্রথম আন্তর্জাতিক ওয়ানডে কল পেয়েছিলেন শাহবাজ আহমেদ। দেশের হয়ে 3টি ওয়ানডে, 2টি টি-20 খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলার অলরাউন্ডারের। নির্বাচকরা তার নাম ভেবে দেখতেই পারে। ওয়াশিংটনের মতো ক্রিকেটারের চোট ভারতীয় দলের জন্য দুশ্চিন্তার। ব্যাটে বলে দলের ভরসা জোগাতে পারেন তিনি। টি-20 বিশ্বকাপের 1 মাসও বাকি নেই। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও তার রেকর্ড যথেষ্টই ভালো। তাই স্বাভাবিকভাবেই উদ্বেগে ভারতীয় শিবির। প্রথম ওয়ানডেতে 5 ওভারে 27 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি তিনি। সুন্দর অবশ্য চোট উপেক্ষা করে পরে 8 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। যন্ত্রণা চেপে লড়াই করে 7 রানে অপরাজিতও থাকেন। কিন্তু প্রত্যেক রানের জন্য যেভাবে কষ্ট সহ্য করতে হচ্ছিল তা চোখে দেখা যায় না। হাই নিউজ নেটওয়ার্ক।
আগামী মাসের 14 তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা। তবে দেশের শীর্ষ লীগ এবার হতে চলেছে সংক্ষিপ্ত ফরম্যাটে। খেলা হবে সুইস মডেলে। লিগের আগে সুখবর হলো ফেডারেশনের অনুরোধ মেনে সংক্ষিপ্ত ফরম্যাটের আইএসএলকে স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। আগামী মাসের 14 তারিখ থেকে আইএসএল শুরু হওয়ার কথা। তবে দেশের শীর্ষ লীগ এবার হতে চলেছে সংক্ষিপ্ত ফরম্যাটে। খেলা হবে সুইস মডেলে। প্রতিটি দল প্রত্যেক দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। লিগের আগে সুখবর হলো ফেডারেশনের অনুরোধ মেনে সংক্ষিপ্ত ফরম্যাট আইএসএলকে স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন। আইএসএলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এশিয়ান নিয়ামক সংস্থাকে আগেই জানিয়েছিল এআইএফএফ। ফেডারেশন যেখানে বিশেষ পরিস্থিতির কথা তুলে ধরে বলে আইএসএল এর সংক্ষিপ্ত ফরম্যাটকেও যেন স্বীকৃতি দেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার এএফসি একটি চিঠি দিয়ে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদন মঞ্জুর করেছে তারা। অর্থাৎ আইএসএল বিজয়ী এবং সুপার কাপ বিজয়ীদের এএফসি স্লট পেতে আর কোনো সমস্যা রইল না। তবে এক্ষেত্রে দুটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে কোয়ালিফায়ার খেলে এএফসির মূল পর্বে যেতে হবে। আগে আইএসএল লিগশিল্ড চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার ছাড়পত্র পেত, এবার থেকে তা আর পাচ্ছে না। কোনো দেশের শীর্ষ লিগকে এএফসির অনুমোদন পেতে গেলে কিছু শর্তাবলী মানতে হবে। প্রধান শর্ত হল ম্যাচ ক্রাইটেরিয়া, অর্থাৎ লিগে কোনো দলকে ন্যূনতম 24টি করে ম্যাচ খেলতে হবে। তবে এবারের আইএসএল এর হবে সংক্ষিপ্ত ফরম্যাটে, তাই এই কোটা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই সব কিছু উল্লেখ করে এএফসিকে জানিয়েছিল ফেডারেশন দেরিতে লিগ শুরু হওয়া ম্যাচগুলির আগের মতোই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে, তারপর আগের মতোই নকআউট। উল্লেখ্য, প্রত্যেক ক্লাব কিছু হোম ম্যাচ খেলবে, কিন্তু অ্যাওয়ে ম্যাচও খেলবে। ক্লাবগুলি ঠিক করবে কোন ম্যাচ তারা হোম ম্যাচ এবং কোন ম্যাচ অ্যাওয়ে ম্যাচ তারা খেলতে চায়। 14টি দল নিয়ে আইএসএল শুরু হতে চলেছে। অনেক কিছুই কাটছাঁটো করা হচ্ছে ইতিমধ্যেই, যেখানে ম্যাচ হবে 91টি। বৃহস্পতিবার দিল্লিতে এআইএফ এর বার্ষিক সাধারণ সভায় এএফসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব দিক বিবেচনা করেই এএফসির এই স্বীকৃত ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে দুর্দান্ত এক খবর। এতে ক্লাবগুলিও উপকৃত হবে, কারণ এএফসি স্বীকৃতি দেওয়ার পর এএফসি ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে আর কোনো বাধা রইল না। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘ টালবাহানার পর অবশেষে শুরু হতে চলেছে আইএসএল। আইএসএল নিয়ন্ত্রণ করবেন কারা? বুধবার বৈঠকের পর পাওয়া গেল সেই রূপরেখা। আগামী 14 ফেব্রুয়ারি থেকে 17 মে পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে আইএসএল এর। দীর্ঘ টালবাহানার পর শুরু হতে চলেছে আইএসএল। কিভাবে এই আইএসএল পরিচালনা হতে চলেছে তার অনেকটাই জট কাটল বুধবারের বৈঠকের পর। মূলত আইএসএল এর 3টি কমিটি গঠন করা হবে: অপারেশন কমিটি, গভর্নিং কাউন্সিল এবং আরও একটি প্যানেল। গত মরশুমের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং রানার্স আপ বেঙ্গালুরু এফসির সঙ্গে এআইএফএফ এর প্রেসিডেন্টকে নিয়ে তৈরি হবে গভর্নিং কাউন্সিল। আগামী 14 ফেব্রুয়ারি থেকে 17 মে পর্যন্ত এই আইএসএল চলার সম্ভাবনা। শুক্রবার, শনিবার ও রবিবার ডাবল হেডার ম্যাচ আয়োজন করা হবে। এর জন্য নতুন ডুয়েল টিয়ার গভর্নেন্স কাঠামো অনুমোদন করেছে এআইএফএফ। এর অধীনে 22 সদস্যের একটি গভর্নিং কাউন্সিলও থাকবে, যা শীর্ষ পর্যায়ে তদারকি সংস্থা হিসেবে কাজ করবে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি 11 সদস্যের একটি ম্যানেজমেন্ট কমিটি দৈনন্দিন পরিচালনা এবং বাণিজ্যিক বিষয়গুলি দেখাশোনা করবে বলেও সূত্রের খবর। এই গভর্নিং কাউন্সিলে থাকবে ফেডারেশনের আধিকারিক, ক্লাব প্রতিনিধিরা এবং স্বাধীন সদস্য ও রাইটস পার্টনাররা। পাশাপাশি এই কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ফেডারেশনের প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট। ম্যানেজমেন্ট কমিটিতে থাকবেন ফেডারেশনের নির্বাহীরাও। 5 জন ক্লাব মনোনীত সদস্য, যাদের মধ্যে আগের মরশুমের শীর্ষ দলগুলির প্রতিনিধিরাও থাকবেন এবং রাইটস পার্টনারদের প্রতিনিধিরাও থাকবেন বলে জানা যাচ্ছে। এই কমিটি আইএসএল এর অপারেশন, অর্থনীতি এবং এই সংক্রান্ত বিষয়গুলির তদারকি করবে বলেও জানা গিয়েছে এই বৈঠকে। হাই নিউজ নেটওয়ার্ক।
নোবেল শান্তি না পেলেও ফিফার দেওয়া শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে বিভ্রান্তিতে ফুটবল প্রেমীরা। আদৌ আমেরিকায় গিয়ে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে তো? নেইমাররা নিজেরাও খেলতে যাওয়ার অনুমতি পাবেন তো? উত্তর খুঁজছেন ব্রাজিল সহ ৭৫ দেশের ফুটবল প্রেমীরা। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস এবং সূচি ঘোষণার মঞ্চ থেকে তাকে পুরস্কৃত করেছে ফিফা। নোবেল শান্তি না পেলেও ফিফার দেওয়া শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই ট্রাম্পের একটা সিদ্ধান্তেই বিশ্বজুড়ে বিভ্রান্তিতে ফুটবল প্রেমীরা। আদৌ আমেরিকায় গিয়ে ফুটবল বিশ্বকাপ দেখা যাবে তো? উত্তর খুঁজছেন ব্রাজিল সহ ৭৫ দেশের ফুটবল প্রেমীরা। প্রশ্ন আরও আছে, নেইমাররা নিজেরাও খেলতে যাওয়ার অনুমতি পাবেন তো? বুধবার রাতেই আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। রাশিয়া, ইরান, আফগানিস্তান সহ মোট ৭৫টি দেশের জন্য ভিসা বন্ধ করতে চলেছে আমেরিকা। মূলত অভিবাসী নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করছে। তাৎপর্যপূর্ণভাবে ট্রাম্প যে তালিকা ঘোষণা করেছেন তাতে ব্রাজিল, কলম্বিয়া, মিশর, হাইতি সহ এমন বহু দেশ আছে তাদের জুনে আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কথা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই দেশগুলির কি হবে? আদৌ তারা বিশ্বকাপে খেলতে পারবে তো? প্রশ্নের উত্তর অবশ্য ট্রাম্পের নির্দেশিকাতেই রয়েছে। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, এই ৭৫টি দেশের নাগরিকদের জন্য ওয়ার্কিং ভিসা বাতিল হয়েছে ঠিকই, কিন্তু ট্যুরিস্ট বা বিজনেস ও অন্যান্য ভিসা বন্ধ করা হচ্ছে না। ফুটবলার এবং সমর্থকরা ট্যুরিস্ট ভিসাতে আবেদন করে আমেরিকাতে যেতেই পারেন। তা সত্ত্বেও অবশ্য বিভ্রান্তি কাটছে না ফুটবল প্রেমীদের মধ্যে। তাদের মনে আশঙ্কা, অহেতুক ভিসার চক্করে হয়রান হতে হবে না তো? উল্লেখ্য, ১১ জুন থেকে শুরু ফুটবলের মেগা ইভেন্ট। বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই। ইতিমধ্যেই বিশ্বকাপের সূচিও ঘোষণা করা হয়েছে। এসবের মধ্যেও অবশ্য টিকিটের চাহিদা রয়েছে তুঙ্গে। টিকিটের দাম চূড়ান্ত বেশি হওয়া সত্ত্বেও ইতিমধ্যেই ৫০ কোটি মানুষ টিকিটের জন্য আবেদন করেছেন, বেশিরভাগটাই অবশ্য ইউরোপ থেকে, যে দেশগুলি নিষেধাজ্ঞার তালিকায় নেই। হাই নিউজ নেটওয়ার্ক। জনসমক্ষে প্রাক্তন স্বামীকে বেকার বলে তোপ দেখেছেন মেরি কম। কিন্তু অলিম্পিক পদকজয়ী এহেন আচরণে ক্ষিপ্ত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। মেরির মন্তব্য নিয়ে নেট দুনিয়াতেও চলছে তোলপাড়। মেরির পক্ষে এবং বিপক্ষে ভাগ হয়ে গিয়েছে নেটপাড়া। জনসমক্ষে প্রাক্তন স্বামীকে বেকার বলে তোপ দেখেছেন মেরি কম। কিন্তু অলিম্পিক পদক জয়ের এহেন আচরণে ক্ষিপ্ত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে রীতিমতো তুলোধনা করে একটি ভিডিও পোস্ট করেছিলেন মনোজ। তবে পরে সেই ভিডিও ডিলিটও করে দিয়েছেন তিনি। মেরির মন্তব্য নিয়ে নেট দুনিয়াতেও চলছে তোড়পাড়। মেরির পক্ষে এবং বিপক্ষে ভাগ হয়ে গিয়েছে নেটপাড়া। একটি সাক্ষাৎকারে মেরি কম বলেন, সফল কেরিয়ার তো দূরের কথা, ওনলার আসলে পথে পথে ফুটবল খেলে বেড়াতো। সত্যি কথা বলতে একটা পয়সা উপার্জনও করেনি, কোনো আত্মত্যাগ নেই, কোনো অবদান নেই, দিন রাত পড়ে পড়ে ঘুমতো। আমার খারাপ লাগতো খুব। আমি অনেক উপার্জন করেছি, বিশ্বাস করে সমস্ত অর্থ তুলে দিয়েছিলাম ওর হাতে, কিন্তু পরে দেখলাম আমার ব্যাংক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। এই মন্তব্যের পাল্টা দিয়েছেন ওনলারও। গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট চর্চা চলছে নেট দুনিয়ায়। এহেন পরিস্থিতিতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মনোজ। বাংলার প্রাক্তন ক্রিকেটারের কথায়, মেরি নিজেও একজন চ্যাম্পিয়ন, দেশকে গর্বিত করেছেন তিনি, কিন্তু প্রাক্তন স্বামীকে নিয়ে প্রকাশ্যে যেভাবে তিনি কথা বলেছেন সেটা আমি দেখে ব্যথিত। ব্যক্তিগতভাবে এ নিয়ে আমার কিছুই বলার নেই, কিন্তু খেলোয়াড় হিসেবে আমি বলতে পারি আশেপাশে থাকা মানুষগুলোর কতখানি অবদান থাকতে পারে। পুরনো এক সাক্ষাৎকারে মেরি স্পষ্ট বলেছিলেন, তার কেরিয়ার তৈরিতে অসামান্য অবদান রয়েছে ওনলারের। সেই প্রসঙ্গ মনে করিয়ে মনোজ বলেছেন, মেরি নিজেই বলেছিলেন যে ওনলার বহু সাহায্য করেছেন, সন্তানদের দেখভাল করেছেন, কিন্তু আজ সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বলে জাতীয় পর্যায়ের টিভি শোয়ে এসে প্রাক্তন স্বামীকে এমন কথা বলা, এটা ভাবতেও ভয় লাগছে।
এইভাবে কথা বলা মেরির উচিত হয়নি। তবে এই ভিডিও প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ইনস্টাগ্রাম থেকে সেটি সরিয়ে নেন মনোজ তিওয়ারি। উল্লেখ্য, 18 বছরের বিবাহিত জীবন ছিল মেরি ওন্ডলারের। গত 2023 সালের 20 ডিসেম্বর তাদের বিচ্ছেদ হয়। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।